শেখ মুজিবুর রহমান ক্ষমতা নিয়েই আমাদেরকে বাঙালি জাতি ডিক্লেয়ার করে দিলেন। তো বাঙালি জাতি মানেটা কি সেটার ব্যাখ্যা কিন্তু আমরা পাই নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ বলেছিলেন। সেখানে তিনি জাতি হিসেবে সম্ভবত, আমি ধারণা করছি, সম্ভবত তিনি জিওগ্রাফিটাকে বুঝিয়েছিলেন। তার আইডেন্টিটি ছিল রাষ্ট্রের আইডেন্টিটি। তো ৮০,০০০ জনগোষ্ঠীর শহরে ৬০,০০০ ওই বিনা দাওয়াতে অতিথি চলে আসছে। একটা ইতিহাস। আমি যে পত্রিকা চালাই, এটা বন্ধ হচ্ছে আবার খুলছে, বন্ধ হচ্ছে আবার খুলছে। তো এই লড়াইয়ের মধ্যেই আছে এবং এই লড়াই এখনো শেষ হয় নাই। ইঞ্জিনিয়ার মানুষ, আইবি এর ছাত্র, পিএইচডি করলাম ইতিহাসে, এক আজব কম্বিনেশন আর কি। তিনটি তর্ক। একটি হলো যে প্রথম তর্ক যে জাতি হিসেবে আমরা এই গত ৫৫ বছরে, স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরে কতটা বিকশিত হতে পেরেছি। প্রশ্নটা করেছি আমি জাতি হিসেবে। এখন জাতি মানে আমরা কারা, এটা একটা প্রশ্ন এসে যায়। এবং বিসমিল্লাতেই আমাদের একটা গলদ হয়েছিল। গলদটা হলো শেখ মুজিবুর রহমান ক্ষমতা নিয়েই আমাদেরকে বাঙালি জাতি ডিক্লেয়ার করে দিলেন। তো বাঙালি জাতি মানেটা কি সেটার ব্যাখ্যা কিন্তু আমরা পাই নাই। কারণ এই যে বাঙালিত্ব নিয়ে যে বাড়াবাড়ি আমরা দেখতে পেয়েছি, এটা শুরু হয়েছিল সকল বেঙ্গলি রেনেসা থেকে, যেটা প্রধানত পশ্চিমবঙ্গে হয়েছিল, কলকাতায় হয়েছিল, এবং যেটা বেঙ্গলি রেনেসার নামে মূলত একটা হিন্দু রেনেসা ছিল, বাঙালি হিন্দু রেনেসা ছিল। ওই রেনেসার থেকে মুসলমানদের বাইরে রাখা হয়েছিল। তো আমরা যে স্বাধীন বাংলাদেশ পেলাম আজকে ৫৫ বছর, সেই বাংলাদেশে বাঙালির ডেফিনেশন কিন্তু আমরা খুব পরিষ্কার করি নাই। সেই বাঙালি কি সেই বেঙ্গলি রেনেসার বাঙালি, নাকি সেই বাঙালি পূর্ববঙ্গের মেজরিটি জনগোষ্ঠীর বাঙালি? এবং মজার ব্যাপার কি দেখেন, এই যে বাঙালি শব্দটা, আমরা যে বাঙালি বা বাংলা, এই শব্দটা প্রথম উচ্চারণ করেছিলেন একজন মুসলমান সুলতান, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি বলেছিলেন আমি সুলতানে বাংলা। এবং আরো একটা মজার ব্যাপার, যেটা আমরা আমাদের ইতিহাসের যারা শিক্ষক আছেন, আমি নিজেকে ইতিহাসের ছাত্র বলি, কারণ বুড়ো বয়সে আমি ইতিহাস পড়তে গেছি, ইতিহাস নাড়াচাড়া করি, ইতিহাসের উপরে একটা পিএইচডিও অর্জন করে ফেলেছি মালয়েশিয়া থেকে। ইঞ্জিনিয়ার মানুষ, আইবি এর ছাত্র, পিএইচডি করলাম ইতিহাসে, এক আজব কম্বিনেশন আর কি। তো এখন ইতিহাস নিয়ে নাড়াচাড়া করি। সেই ইতিহাসে আমি শুধু দেখতে পাই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ কেবল নিজেকে বাংলার সুলতান বলেন নাই, তার আগে যারা সুলতান ছিলেন বা রাজা ছিলেন সেই শশাঙ্কর সময় থেকে, তারা সবাই নিজেকে গৌরেশ্বর বলতেন। তারা বলতেন আমরা গৌড়ের ঈশ্বর। গৌড় ছিল তাদের যে আইডেন্টিটি। আর বাংলা আইডেন্টিটি প্রথম কে বললেন? একজন মুসলিম সুলতান। এবং শুধু তাই না, ঘটনা এখানেই শেষ না। আমরা বাঙালিত্ব যদি খুঁজতে যাই, তাহলে ইলিয়াস শাহী বংশে আমরা বাঙালি রক্ত খুঁজে পাবো। কারণ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের ছেলে সিকান্দার শাহ, তিনি একজন বাঙালি মায়ের সন্তান ছিলেন। আমরা কতজন এই ইতিহাস নিয়ে আলোচনা করি? এই ইতিহাস নিয়ে আলোচনাটা খুব দরকার জাতির ডেফিনেশন খুঁজতে গেলে। কারণ এটা বাদ দিয়ে যদি আমরা জাতি খুঁজতে যাই, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ বলেছিলেন। সেখানে তিনি জাতি হিসেবে সম্ভবত, আমি ধারণা করছি, সম্ভবত তিনি জিওগ্রাফিটাকে বুঝিয়েছিলেন। তার আইডেন্টিটি ছিল রাষ্ট্রের আইডেন্টিটি। সেটারও ব্যাখ্যা দরকার, কিন্তু তিনি অন্তত বাঙালিত্বের বাইরে এই রাষ্ট্রটাকে প্রধান করে তুলেছিলেন। সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড বিগিনিং। কিন্তু তারপরে এটা নিয়ে খুব একটা কাজ হয় নাই। কাজে আমার মনে হয় এই তর্কটা আমি তুলে দিয়ে গেলাম এই মেধার সম্মেলনে, যাতে করে এই তর্কটা নিয়ে আমরা কাজ করতে পারি। কারণ আপনারা যে সংগঠনটা করেছেন, সেটা শুধুমাত্র টিচারদের দাবি দেওয়া বা টিচারদের সমস্যার সংগঠন বলে আমি মনে করি না। আমি মনে করি এই ধরনের সংগঠন জাতিকে দিক নির্দেশনা দেবে বিভিন্ন বিষয়ে, এবং তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি হিসেবে আমাদের সাকসেসফুল যদি হতে হয়, তাহলে আগে জাতির সংজ্ঞা ঠিক করতে হবে। তো আমি তর্কটা তুলে দিলাম। আজকে যেহেতু আমার সময় খুব কম, এর থেকে বেশি আলোচনা বেরোলে, এগিয়ে গেলে বাকি দুটো বিষয় নিয়ে, বাকি দুটো তর্ক নিয়ে আমি কথা বলতে পারবো না। দ্বিতীয় তর্কটা হচ্ছে
যে অন্তত উচ্চ শিক্ষায় আমরা কি দলীয়করণ মুক্ত করতে পেরেছি? কারণ আবার আমি জুলাইয়ে ফিরে যাই। জুলাইয়ে প্রথম কথা কি ছিল, কি নিয়ে আন্দোলন হলো? মেধা না কোটা। আন্দোলনের প্রথম শব্দটা ছিল মেধা না কোটা, আর দ্বিতীয়টা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জানি অনেক ছেলেকে চিনি আমি, ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড হয়েছে, তাদের চাকরি হয় নাই, চাকরি হয়েছে সেকেন্ড ক্লাসের। কারণ তারা বিশেষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন। এই কারণে সেকেন্ড ক্লাস পাওয়া ছেলে মেয়েদের চাকরি হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস সেকেন্ড তাদের চাকরি হয় নাই, কারণ তাদের রাজনৈতিক বিশ্বাস ভিন্ন রকম ছিল। এবং এই কাজটি কারা করেছেন? শিক্ষকরা করেছেন। দুর্ভাগ্যের বিষয়, তারাও তো শিক্ষক ছিলেন, আপনাদের মতো ভিসি ছিলেন। আজকে যে ভিসিদের সম্মেলন আমরা দেখছি এখানে, তারাও কিন্তু ভিসি ছিলেন এবং এই ভিসিরাই কাজ করেছে। তো কাজেই আমার প্রথম কথা হচ্ছে, আপনাদের সংগঠনের যেটা করা উচিত, এই দলীয়করণের বিরুদ্ধে আপনাদের শক্ত করে আওয়াজ তোলা দরকার। এবং এই বর্তমানে যে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে, সেই সরকার আসার পরেও আমরা দলীয়করণ মুক্ত কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। এটা দুর্ভাগ্যজনক। আমরা এটা আশা করি নাই, আমাদের জুলাই যোদ্ধারা এটা আশা করে নাই। কাজে এটা একদিক দিয়ে আমরা প্রথমেই একটা হোঁচট খেয়ে ফেললাম, তাই না? তো এখন আমার যদি সত্যিকারের মেধার উপরে জোর দিতে হয়, তাহলে আপনাদের সবার সাথে বসা দরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বসা দরকার, এবং অন্যান্য শিক্ষক সংগঠন যারা আছে তাদের সাথেও আপনাদের আলোচনা হওয়া দরকার। এই যে রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভিসি খুব চমৎকার কথা বলেছেন, আপনাদের দরজাটা একেবারে খুলে দেওয়া দরকার ভিন্ন মতের জন্য। আমি কিন্তু ভিন্ন মতের জন্যই লড়াই করে যাচ্ছি গত 20 বছর ধরে। আমি যা কিছু, ওই যে একটু আগে নিয়াজ সাহেব বলে গেলেন যে একটা সংগঠন করা কত কষ্ট, এটা সম্ভবত আমার চেয়ে বেশি কেউ জানে না। কারণ এই পত্রিকাটা একটা ইতিহাস। আমি যে পত্রিকা চালাই, এটা বন্ধ হচ্ছে আবার খুলছে, বন্ধ হচ্ছে আবার খুলছে। তো এই লড়াইয়ের মধ্যেই আছে, এবং এই লড়াই এখনো শেষ হয় নাই, এখনো এই লড়াই কিন্তু চলছে, চলমান। আপনারা মনে করবেন না যে পত্রিকা আবার চালাতে পেরেছি জুলাই বিপ্লবের কল্যাণে, যে আমার সকল সমস্যার সমাধান হয়ে গেছে। হয় নাই, এখনো আমাকে লড়াই করতে হচ্ছে। কারণ আমার দেশ জনগণের কথা বলে, আমার দেশ স্বাধীনতার কথা বলে। ক্ষমতায় যারা থাকেন তারা স্বাধীনতার কথা শুনতে চান না, তারা সবাইকে পরাধীন দেখতে চান, ক্ষমতার কাছে পরাধীন দেখতে চান। কাজেই আমরা সেটা পারি না, কারণ আমার মাস্ট হেডে লেখা আছে আমার দেশ স্বাধীনতার কথা বলে। তো আমরা স্বাধীনতার কথা বলে যাচ্ছি। সেই স্বাধীনতার কথা মানে কি? শুধু যে সরকারি দল থেকে স্বাধীনতা তাই না, বিরোধী দল থেকেও স্বাধীনতা। এই জন্য আমার দেশে দেখবেন বিরোধী দলের সম্পর্কেও আমরা খুবই পরিষ্কারভাবে নিউজ করি, এবং অনেক সময় বিরোধী দল আমাদের প্রতি বেশ সংক্ষুব্ধ হয়। তারা বলে, হ্যাঁ আপনিও আমাদের বিরুদ্ধে লেগে গেছেন, আমিও নাকি, আমার দেশও নাকি সরকারের তল্পিবাহক হয়ে গেছে, এটা বিরোধী দল বলে। আর সরকার বলে এটা তো জামাতের পত্রিকা হয়ে গেছে। তো আমরা কোন দিকে যাব? ঠিক মাঝে মাঝে বুঝতে পারি না যে আমরা এই মিডিয়াতে আমরা আসলে যাব কোন দিকে। সুতরাং 2 নম্বর তর্কটা করে গেলাম আজকে, যে আমাদের সকলের উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা অন্তত যেখানে মেধা সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে আমরা কোনো রকম দলীয়করণ দেখতে চাই না। এবং এর জন্য আমাদের লড়াই করে যেতে হবে, আপনাদের লড়াই করতে হবে। আপনারা লড়াই করবেন, আমরা মিডিয়া হিসেবে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এটা গেল 2 নম্বর। আর 3 নম্বর তর্ক করে আমার আলোচনা শেষ। আপনাদের কাজ কি? আপনাদের কাজ, আপনারা মানুষ গড়ার কারিগর, তাই না? ছোটবেলা থেকে আমরা এসে লিখেছি, রচনা লিখেছি, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তার মানে হিউম্যানকে হিউম্যান রিসোর্সে পরিণত করার দায়িত্ব শিক্ষকদের উপরে। গতকালের একটা ঘটনা বলি, আন্তর্জাতিক ঘটনা, তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আছে, এই জন্য বলছি। গতকাল স্পেনের সেউতা নামে একটা শহর আছে, এই শহরটা হলো মরক্কোর পাশে, আফ্রিকার পাশে। সেখানকার জনসংখ্যা 80,000, সেই শহরটির জনসংখ্যা 80,000 স্পেনের। সেখানে গতকাল রীতিমতো একটা ইনভেশন ঘটে গেছে। কাদের ইনভেশন? অভিবাসীদের ইনভেশন। তারা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে আসেনি, কিন্তু হাজার হাজার মানুষ সমুদ্র সাঁতরে মানে যে দেয়াল বলতে আমি বলছি যেটা সীমান্ত টপকে
তারা ভিতরে ঢুকে গেছে, তারা সবাই নর্থ আফ্রিকার মানুষ এবং সংখ্যাগত জানেন 60,000, 60,000 তো 80,000 জনগোষ্ঠীর শহরে 60,000 ওই বিনা দাওয়াতে অতিথি চলে আসছে। তো তাদের অবস্থাটা একটু চিন্তা করেন আপনারা। এবং এটা কেন বাংলাদেশের সাথে সম্পর্কিত এই জন্য বললাম যে স্পেনে এবং গ্রিসে এবং ইটালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা যাওয়ার চেষ্টা করছে এবং যারা মারা যাচ্ছে তাদের মধ্যে 1 নম্বরে হলো বাংলাদেশের নাম 1 নম্বরে, সব থেকে বেশি সংখ্যায়। তারা এখনো সেউতার ওই ইয়েটা এখনো জানে না, ওইটা জানলে যে কি অবস্থা হবে আল্লাহ জানেন। যে বাংলাদেশের তারা এখন প্রধানত লিবিয়ার মাধ্যমে যায়, লিবিয়াতে যায়, সেখান থেকে নৌকায় করে পার হওয়ার চেষ্টা করে। আর এখন যদি সেউতার গল্প তারা জেনে যায় তাহলে আমাদের আদম ব্যাপারী আমরা যাদেরকে বলি, তারা মরক্কোতে সব লোকজন নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং মরক্কো দিয়ে পার করবার চেষ্টা করবে। এভাবে চলতে পারে না, এতে বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু কেন যাচ্ছে এরা? কোন স্বপ্ন নিয়ে তারা সব এই মৃত্যু জেনে তারা ভূমধ্যসাগর পাড়ি হতে যাচ্ছে? কারণ তারা মনে করছে যে বাংলাদেশে তাদের জন্য ভবিষ্যৎ নাই, তারা ভবিষ্যৎ নির্মাণ করতে যাচ্ছে এভাবে। আমি মনে করি জাতি হিসেবে এটা আমাদের ব্যর্থতা। স্বাধীনতার 55 বছর পরে এই দৃশ্য আমাদের দেখা উচিত না। তো সেই কারণেই আপনাদের উপরে একটা বড় দায়িত্ব, টিচারদের উপরে, যে এদেরকে যেন যেতে না হয়। এখন আপনারা বলবেন যে হ্যাঁ আমরা ছাত্র তৈরি করতে পারি, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করব কি করে? রাষ্ট্র ব্যবস্থায় আপনারা পরিবর্তন সরাসরি করতে পারবেন না, কিন্তু আপনারা ইন্টেলেকচুয়াল প্রেসার গ্রুপ হতে পারবেন। এবং আপনারা যদি রাষ্ট্রকে, যারাই চালাক, আজকে একদল চালাচ্ছে, 5 বছর পরে আমরা আশা করছি যে গণতন্ত্র অব্যাহত থাকবে, হয়তো এই দলই আসবে অথবা অন্য কোনো দল আসবে, কিন্তু আপনারা যদি একটা রূপরেখা তৈরি করতে পারেন তাহলে হয়তো সরকার, যে সরকারি ক্ষমতায় থাকুক, আপনাদের রূপরেখাকে ইগনোর করতে পারবে না। আমি মনে করি না এটা সম্ভব। আপনারা যতজন মানুষ এখানে একত্রিত হয়েছেন, আপনারা রাষ্ট্রের কল্যাণে, এই ছেলে মেয়েদের কল্যাণে আপনারা একটা যদি রূপকল্প তৈরি করতে পারেন, রূপরেখা তৈরি করতে পারেন, সেটা আমার মনে হয় খুবই কাজে দেবে রাষ্ট্রের জন্য। কাজেই আমি এই 3টি তর্ক আজকে আপনাদের জন্য উত্থাপন করে গেলাম। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি সংগঠন আপনারা করতে পেরেছেন। আমি আশা করছি আপনাদের সংগঠনের কোনো ওই একটা কথা যে বলে গেছেন আমার আগের বক্তারা, এটাকে আপনারা উপরে উঠবার সিঁড়ি হিসেবে ব্যবহার করবার ইচ্ছা নিয়ে এই সংগঠন করেন নাই। এই সংগঠন আপনারা আদর্শের কারণে করেছেন, আপনারা রাষ্ট্রের হিতের জন্য আপনারা এই সংগঠন করেছেন এবং খুব সাকসেসফুলি 1 বছরের মধ্যে আমি মোটামুটি হলরুম ভরা দেখতে পাচ্ছি, ভেরি সারপ্রাইজিং। এবং এতে প্রমাণ হয় যে আপনারা খুব চমৎকার একটি গোষ্ঠী, আপনারা একত্রিত হতে পেরেছেন। আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আশা করছি যে আপনারা সত্যিকার অর্থে এই মানুষ গড়ার এই দায়িত্বটা পালন করতে পারবেন। আল্লাহ আপনাদের সহায়ক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।